স্বাগত দিনের সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা 2টি মামলার 3 আসামি বাদল, কালাম ও সাজুকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI এর কর্মকর্তারা। সকাল 10টায় এই 3 আসামি এবং মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ পাটোয়ারি সহ তারা উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে নির্যাতনের শিকার ওই নারীর বাড়িতে যান। এ সময় PBI এর কর্মকর্তারা নির্যাতিতার সঙ্গে কথা বলেন, ঘটনাস্থল ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। এর আগে শুক্রবারও PBI কর্মকর্তা জয়কৃষ্ণপুর গ্রামে নির্যাতনের শিকার ওই নারীর বাড়ি পরিদর্শনে যান। শুক্রবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ভুক্তভোগীর দায়ের করা 2টি মামলা PBI-তে স্থানান্তর করা হয়। 2 মামলায় এ পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে এজাহারভুক্ত 6 জন এবং তদন্তে যুক্ত করা হয়েছে 5 জনকে। এদিকে ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে বাড়িটিতে পুলিশ মোতায়েন রয়েছে। বিচারহীনতা সংস্কৃতি ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণেই দেশে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। শনিবার শাহবাগে নারী নির্যাতনের সাথে জড়িতদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে যোগ দিয়ে তিনি বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় ধর্ষক ও নির্যাতনকারীরা পার পেয়ে যায়। বর্তমানে নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় উল্লেখ করে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ সাজা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন সুজন সম্পাদক। এই মানবরূপী দানবরা কেনই অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে, এর একটি বড় কারণ হলো বিচারহীনতার সংস্কৃতি। অতীতে আমরা দেখেছি অনেকে ধর্ষণ করেছে, অনেকে নারী নির্যাতন করেছে, নারীর প্রতি সহিংসতা প্রদর্শন করেছে, শিশুদেরকে হত্যা করেছে, তারা এইসব করে পার পেয়ে গিয়েছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়। এবং এর অবসান যদি না ঘটে তাহলে এর থেকে আমরা পরিত্রাণ পাবো না। নতুন বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে চলমান শিশু অধিকার সপ্তাহের মধ্যে দেশের শিশুদের সার্বিক অবস্থানে উদ্বেগ জানিয়েছে শিশু সুরক্ষায় কাজ করা প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা। তাদের অভিযোগ, বিচারহীনতা, গুণগত শিক্ষা আর মূল্যবোধের অভাবে বেড়ে চলেছে শিশু ধর্ষণ, নির্যাতন আর সহিংসতা। মহিলা ও শিশু প্রতিমন্ত্রী বললেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে সরকার। জানাচ্ছেন তানজিম মেহেদী। কথা ছিল একটা নির্মল পরিবেশে বেড়ে উঠবে শিশুরা, কারণ তারাই আগামী দিনের বাংলাদেশ। শিশু বান্ধব পরিবেশ নিশ্চিত করতে নিজেদের অঙ্গীকারের কথা বলছে সরকার, কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন। পরিসংখ্যান বাড়িয়ে তুলছে উদ্বেগ। আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন বলছে, এবছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে 627 শিশু, আর বলাৎকারের ঘটনা 20টি। শারীরিক নির্যাতন আর সহিংসতার শিকার 1078 শিশু। হত্যা করা হয়েছে 445 শিশুকে। বিচার থাকলে মানুষ সতর্ক হতো। একজনের ফাঁসি দেখলে আরেকজন দ্বিতীয়বার চিন্তা করতো যে এই অন্যায় করবে কি করবে না। সেই কাজটা এই দেশে হচ্ছে না। বিচারহীনতার সংস্কৃতি এই দেশের এইসব বলাৎকার, এইসব ঝামেলাগুলো বাড়াচ্ছে। ইউনিসেফের তথ্য বলছে, সাম্প্রতিক সময়ে অবস্থার উন্নতি সত্ত্বেও দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে বাল্যবিয়ের প্রচলন সবচেয়ে বেশি। এমনকি বিশ্বের শীর্ষ 10 দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। যে পরিবার, স্কুল, যে কোনো জায়গায় আমাদের শিশুদেরকে সকল রকম শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতন এবং তাদেরকে যে অর্থনৈতিক শোষণ, এই 4 ধরনের কথা আমরা বলে থাকি। এই 4 ধরনের নির্যাতন যেন শিশু না ঘটে, সেটা পরিবারে যেমন নিশ্চিত করতে হবে, প্রতিষ্ঠানে নিশ্চিত করতে হবে। এবং এটা করার জন্য শুধুমাত্র সরকার বা বেসরকারি সংগঠন কাজ করবে তা নয়। আমার সন্তানকে সুরক্ষিত রাখার প্রথম দায়িত্বটি কিন্তু আমাকে নিতে হবে। প্রতিমন্ত্রী বলছেন, সরকারের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন দূর করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করে শুধু তাই নয়, আমাদের অফিসাররা সরাসরি কিন্তু ভিকটিমের বাড়িতে যায় এবং তাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে, এমনকি লিগ্যাল সাপোর্ট থেকে শুরু করে, বুঝছেন, আদার্স যে সহযোগিতা করার দরকার ওগুলো কিন্তু সবগুলি কিন্তু করে যাচ্ছে। সবার প্রত্যাশা, অনুকূল পরিবেশে নির্ভয়ে নির্বিঘ্নে বেড়ে উঠবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। তানজিম মেহেদী, নিউজ 24, ঢাকা।
কুষ্টিয়ার ভবানীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ফরিদ হোসেন নামে এক ব্যক্তি নিহত এবং 10 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, পূর্ব বিরোধের জের ধরে শনিবার সকালে রাশিদুল ও শকাতি পক্ষের সমর্থক ও আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী বাদশাহ আর রেজা মণ্ডলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত এবং 10 জন আহত হয়। নিহত ফরিদ রাশিদুল লাবু শিকাতি পক্ষের সমর্থক। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। দেশে মানসিক সমস্যায় আক্রান্ত আছে 2 কোটি মানুষ, এটি বিশেষজ্ঞদের হিসেব। মনোবিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে মানুষের মানসিক স্বাস্থ্য খুব একটা ভালো নেই। জনসংখ্যার একটা বড় অংশ অর্থাৎ শিশু, তরুণ থেকে শুরু করে বয়স্করা হতাশা, আসক্তি সহ নানা রকম মানসিক জটিলতায় ভুগছে। দেখুন মারুফা রহমানের প্রতিবেদন। ডিরেক্টলি মরে যাওয়ার ইচ্ছা আসে না, কিন্তু বেঁচে থাকতে ইচ্ছা করে না, নিজেকে অনেক লেস ওয়ার্দি মনে হয়। বিপাশার বয়স 25। খুব সম্প্রতি জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা দাগ কেটে যায় তার মনে। এরপর থেকেই কর্মক্ষেত্র সহ কোনো কাজে আর উৎসাহ পান না তিনি। আমার মনে হয় যে আসলে কোনো কিছু ঠিক হবে না, আমার লাইফটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তাহলে কি এখানেই থেমে যাবে বিপাশা? না, মনোচিকিৎসকরা বলছেন প্রত্যেকটা মানুষেরই জীবনে ভালো মন্দ সময় আসে, আর মন্দ সময়ে মানুষ স্থির থেকে আবারও ঘুরে দাঁড়ানোর জন্যই দরকার মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া। শরীরের সমস্যায় যেমন চিকিৎসা নিতে হয়, মনের সমস্যা হলেও উচিত মনোচিকিৎসকের কাছে যাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজির অধ্যাপক ডক্টর মাহমুদুর রহমান বলছেন, বর্তমানে দেশে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেক্ষেত্রে এটা পরিষ্কার যে ইতিবাচক সুস্থ মনোভাব অর্জন করা স্কুল পর্যায় থেকেই শেখানো শুরু করতে হবে। আমার শিক্ষা, আমার স্বাস্থ্য সেই রকম হতে হবে যেন আমি ফিট থাকি, মেন্টালি ফিট থাকি। তারপর মানুষগুলোকে ফিট রাখার কি আমি ব্যবস্থা করতে পারছি? আবার দেখুন চলছে নারী নির্যাতন, শিশু নির্যাতন। স্বাস্থ্যসম্মত শারীরিক এবং মানসিক যে চর্চাটা এইটাকে বাড়াতে হবে। তো এটাকে বাড়াতে গেলে আমাদের পরিবেশটাকে সাজাতে হবে এবং সেই রকমভাবে বিনিয়োগ করতে হবে। এবারের যে মানসিক স্বাস্থ্যের যে প্রতিবদ্ধ বিষয় হচ্ছে সবার জন্য মানসিক স্বাস্থ্য, অধিক বিনিয়োগ এবং অধিক সুযোগ। বর্তমানে ইন্টারনেট আসক্তি, মাদকাসক্তি, হতাশা সহ নানা জটিলতাই জনসংখ্যার একটা বড় অংশ ভুগছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব মানুষদের সেবা দেওয়ার জন্য মানসিক স্বাস্থ্য খাতে লোকবল, বিনিয়োগ সহ সবকিছুরই গভীর সংকট রয়েছে। বাংলাদেশে কিন্তু প্রায় 15%-এরও বেশি মানুষের এই মুহূর্তে চিকিৎসা দরকার এমন ধরনের মানসিক রোগ আছে। এই 2020 সালে কিন্তু আমাদের দেশে সব মিলিয়ে কিন্তু বলা যায় 300 জনের মতন মনোরোগ বিশেষজ্ঞ গোটা বাংলাদেশে আছেন। মানসিক স্বাস্থ্যবিদরা বলছেন, সুস্থ, কর্মক্ষম এবং মানসিকভাবে সমৃদ্ধশালী জনগোষ্ঠীই পারে উন্নত জাতি গঠন করতে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। অর্থনীতিতে কিছুটা গতি ফিরলেও বড় প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। এরই মধ্যে নতুন অর্থবছরের 2 মাসে রাজস্ব ঘাটতি প্রায় 11,000 কোটি টাকা। ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, রাজস্ব আদায়ে কোনো সংস্কার পদক্ষেপ না নিয়ে উল্টো মাত্রাহীন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এমন বাস্তবতায় রাজস্ব ঘাটতি মেটাতে চলতি অর্থ বছরে সরকারের ধার দেনা বাড়ার শঙ্কার কথাও জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনার ধাক্কা কাটিয়ে আমদানি রপ্তানি কিংবা আন্তর্জাতিক বাণিজ্যে একটু একটু করে গতি ফিরতে শুরু করলেও পুরোপুরি ছন্দ ফিরেনি ব্যবসায়িক কর্মকাণ্ডে, যার প্রভাব পড়ছে সার্বিক রাজস্ব আদায়েও। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব বলছে, চলতি অর্থ বছরে এনবিআরকে রাজস্ব লক্ষ্য বেঁধে দেওয়া হয় 3.25 লাখ কোটি টাকা। অথচ অর্থ বছরের 2 মাসেই রাজস্ব ঘাটতি পড়েছে প্রায় 11,000 কোটি টাকা। করোনার ধাক্কায় একদিকে রাজস্ব আয় কমছে, অন্যদিকে করের আওতায় থাকা ব্যবসায়ীদের ওপর চাপও বাড়ছে। তবে এই অর্থনীতি বিশ্লেষকের মতে, এনবিআরের কাঠামোগত সংস্কার না করে উল্টো রাজস্ব আদায়ের অবাস্তব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবারের বাজেটে। দেখুন, বাজেট যখন পেশ করা হয় তখনই আমরা বলেছিলাম যে এই বছর বাজেটে অন্ততপক্ষে 70 থেকে 80,000 কোটি টাকা ঘাটতি হবে, এবং সেটাই এখন ফুটে উঠছে। যেগুলো রিফর্মগুলো ছিল সেগুলো কোনোটাই বাস্তবায়ন করা হয়নি জাতীয় রাজস্ব বোর্ড। সেই রিফর্মগুলো বাস্তবায়ন করতে হবে। টোটাল টার্গেট অ্যাচিভ করা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে আমরা করদাতা হিসেবে যারা করের আওতায় রয়েছে তাদের প্রতি চাপ একটু পড়েই, এবং বর্ধিত আকার পরে তখন হয় কি কর্মকর্তাদের সাথে আমাদের অনেক সময় বনিবনা হয় না, অনেক সময় আমরা সংক্ষুব্ধ হই।
হিসাব বলছে গত অর্থ বছরেও রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি ছিল 1 লাখ কোটি টাকা। একাধিক গবেষণা সংস্থার মতে এবারও বছর শেষে অন্তত 80,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি দাঁড়াবে। অর্থনীতির এই চাপ সামলাতে সরকারের ধার দেনা বাড়ার শঙ্কার কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। গত বছরও ছিল, আগের বছরও ছিল, এইবার ঘাটতিটা একটু বেশি হবে যেহেতু আমাদের ব্যবসা বাণিজ্য কম, ট্যাক্স আমি কম পাবো, শুল্ক কম পাবো, ভ্যাট কম পাবো। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু অর্থনীতির মধ্যে একটা স্থবিরতার ভাব আছে। কম হলে আপনি বা আমি যেভাবে করি ধার করি, আমাকে ধার করতে হবে। তবে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি বাড়ায় আগামী মাসগুলোতে রাজস্ব আদায় কিছুটা বাড়বে বলে জানিয়েছে এনবিআর। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। কোথাও পোস্ট অফিসের ভবন আছে কিন্তু কাজ বন্ধ, কোন অফিসে বৃষ্টি এলে পানি পড়ে, কোথাও আবার ডাকের কাজ চলে পোস্টমাস্টারের ব্যক্তিগত দোকান থেকে। দেশের অগণিত পোস্ট অফিসের এখন এমন করুণ দশা, রয়েছে জনবলের অভাবও। সজীব রহমানের ছবিতে দিলীপ কুমার মণ্ডলকে সাথে নিয়ে অন্তর্বিশ্বাসের বিশ্ব ডাক দিবস নিয়ে 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 2য় পর্ব। শত বছরের পুরনো ডাকঘর নারায়ণগঞ্জের কালীরবাজার চারারগুপ এলাকায় রেলওয়ের একটি ভবনে ছিল এই নৈশ পোস্ট অফিস। চলতি বছরের আগস্টের 9 তারিখ থেকে এখানকার কার্যক্রম বন্ধ। অফিসের কাগজপত্র সরিয়ে নেওয়া হয় ঢাকার কমলাপুর রেল স্টেশনের পোস্ট অফিসে। ফলে বিপাকে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের এই পোস্ট অফিস ব্যবহারকারী অনেক মানুষ। অনেকে আসে ঘুরে যায়, এরকমই বদ্ধ কেন জানে না। আগে মনে হয় রাইতে দিতে পারতাম, এখন তো দিতে পারতাছি না। জনগণের কষ্ট হইতেছে, সবাই এই রাতে চিঠি নিয়ে আসে, আইসা দেখে বন্ধ। রাতের বেলা পোস্ট অফিসের ভবনে বসে মাদক সেবীদের আখড়াও। ডাক বিভাগের জনবল বাড়ানো দরকার, সেই সাথে পরিত্যক্ত যে ডাকঘরগুলো রয়েছে সেই ডাকঘরগুলোকে আগের মতো চালু করা দরকার, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। আর এটি যদি করা সম্ভব হয় তাহলে এই ডাক বিভাগ সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন তারা। নারায়ণগঞ্জের মদনপুরে আরেকটি পোস্ট অফিস, এটি এখন মসজিদের বর্ধিতাংশ। পোস্ট অফিসের কাজ চলে পোস্টমাস্টারের ব্যক্তিগত দোকান থেকে। 2 বছর যাবত আপাতত করতেছি, তবে ওনারা যদি একটা রুম দেয় তাইলে আবার আমি ওইখানে চলে যাব। দেশের অগণিত পোস্ট অফিসের এমন বেহাল দশা, কোথাও অফিস নেই তো কোথাও নোনা ধরা দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা। বৃষ্টি এলে চুইয়ে পড়ে পানি, পাইলে মাকড়সার জাল। শত বছরের পুরনো ভবনে রয়েছে ঝুঁকিও। আমাদের বিল্ডিং 2-4 জায়গায় ফাটল আছে। নতুন ভবনের দরকার, এটা 100 বছরের পুরনো ভবন। লোকবল সংকটের কারণে দেরি হচ্ছে চিঠিপত্র বিলিতেও। 16 বছর ধরে পোস্টমাস্টার, মেল ক্যারিয়ার ও রানার পোস্টে কোনো নিয়োগও হয়নি। একটা মাস তো ছুটিতে যাবে, হঠাৎ করে অসুস্থ হবেন, কেউ চাকরি রিটায়ারমেন্টে যাবেন, রিটায়ারমেন্টে গেলে পরের দিন সেখানে সরকারের নিয়ম মোতাবেক লোক বসানো যায় না। লোকের অবর্তমানে লোক নিয়ে আমাকে সার্ভিসটা চালু রাখা, ওইটা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয় আমাদের। অনেকগুলো ডাকঘরকে আমরা নতুন করে নির্মাণ করতে সক্ষম হয়েছি। আমরা সর্টিং সেন্টার নির্মাণ করছি, দেন লাইফ ইন্স্যুরেন্স বিল্ডিং নির্মাণ করছি, ডাক কর্মচারীদের জন্য আপনার আবাসস্থল নির্মাণ করছি। বিশাল কর্মকাণ্ডটা করার জন্য একটু সময়ের প্রশ্ন আছে। আসলেই কবে ডাক বিভাগ যুগের সাথে তাল মিলিয়ে নতুন রূপে আসতে পারবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন দিনের সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বাজারে কোনোভাবেই যেন কমছে না সবজির দাম। কাঁচা বাজারে প্রচুর সবজি থাকলেও বিক্রেতারা বেশি দাম হাঁকছেন বলছেন ক্রেতারা। দফায় দফায় নিত্যপণ্যের এমন দাম বৃদ্ধিতেও কোনো রকম মনিটরিং না থাকায় ক্ষুব্ধ ক্রেতারা। বাজারে খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফাতেমা জান্নাত মোমো। মোমো, চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারে কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি? ধন্যবাদ যোজনা। সকাল থেকে কিন্তু দেখানোর চেষ্টা করেছি নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। বিভিন্ন সবজির দাম কিন্তু সমানে বেড়েছে। সবগুলো সবজির দাম কিন্তু 80 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এমনও সবজি রয়েছে এখানে। আমি যদি আপনাকে একটু দামটি জানাতে চাই, সেটা হচ্ছে ফুলকপি বিক্রি হচ্ছে কেজি প্রতি 170 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 230 থেকে
40 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা, আর শিম বিক্রি হচ্ছে 100 থেকে 130 টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকার মধ্যে। আর তাছাড়া একই সাথে বেড়েছে কিন্তু পেঁয়াজের দাম এখনো পর্যন্ত ঊর্ধ্বমুখী রয়েছে, বেড়েছে আদার দামও। একজন বিক্রেতা আছে, তার সাথে একটু কথা বলতে চাই। কেন সবজির দাম বৃদ্ধি রয়েছে? পর্যাপ্ত তো সবজি রয়েছে, কেন বৃদ্ধি? এখন বিক্রেতারা বিক্রি করতে এসে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। আমরা উল্টাপাল্টা দাম কিনে আনতে হচ্ছে। সকালে যদি 5টা বাজে যদি এক গ্রেড কিনি, কিছুক্ষণ পরে আবার এক গ্রেড হয়ে যায় এরকম। ধন্যবাদ আপনাকে। যোজনা তিনি জানাচ্ছিলেন পাইকারি দামে কিন্তু তারা বিক্রি করতে পারছে না, কারণ পাইকারি বাজারগুলোতে দাম অনেক ঊর্ধ্বমুখী রয়েছে, যার কারণে বেশি দামে কিনে আনার কারণে তারা খুচরা বাজারগুলোতে কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে এমনটি জানিয়েছেন তিনি। তবে ভুক্তভোগীরা বলছেন যদি প্রশাসনের নজরদারি বাড়ানো হয় তাহলে বাজারে এই সবজির দাম কিন্তু নিয়ন্ত্রণে আসা সম্ভব, যেহেতু পর্যাপ্ত সবজি এখনো মজুত রয়েছে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। যোজনা। ফাতেমা জান্নাত মোহাম্মদ, ধন্যবাদ আপনাকে। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার কারণে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে নির্ধারিত ডিবেট অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে সিপিডি। তবে দ্বিতীয়টি বাতিল হলেও তৃতীয় বিতর্ক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্সিয়াল ডিবেটস কমিশন। এদিকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন তিনি সুস্থ এবং ঔষধ নেওয়াও বন্ধ করেছেন। তবে করোনা নেগেটিভ রেজাল্ট আসার আগে ট্রাম্পের জনসম্মুখে আসা ও সশরীরে নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণের ঘোষণার কড়া সমালোচনা করেছেন জো বাইডেন। নাইট সিয়ানের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের পূর্বে বিতর্ক আয়োজন যুক্তরাষ্ট্রের একটি ঐতিহ্যবাহী রীতি, কিন্তু এবছর প্রেসিডেন্ট ট্রাম্প কোভিড-19 আক্রান্ত হওয়ায় এবং ভার্চুয়াল ডিবেটে অংশগ্রহণে রাজি না হওয়ায় বাতিল ঘোষণা করা হয়েছে দ্বিতীয় দফার বিতর্ক। শুক্রবার বিতর্কের আয়োজক কর্তৃপক্ষ দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস জানিয়েছে 15 অক্টোবরের ডিবেট বাতিল হলেও 22 অক্টোবর অনুষ্ঠিত হবে তৃতীয় দফার চূড়ান্ত বিতর্ক। এর মাঝে মার্কিন ফক্স নিউজকে দেয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান তিনি এখন পুরোপুরি সুস্থ। একই সঙ্গে কোনো ধরনের ঔষধও সেবন করছেন না তিনি। যত দ্রুত সম্ভব ফ্লোরিডায় তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প। তবে করোনা নেগেটিভ রেজাল্ট আসার আগেই জনসম্মুখে আসা এবং সশরীরে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণে ট্রাম্পের ঘোষণার কড়া সমালোচনা করেছেন জো বাইডেন। একই সঙ্গে জানিয়ে দিয়েছেন ট্রাম্প মাস্ক না পরলে তার সামনেও যাবেন না এই ডেমোক্রেট নেতা। এদিকে হোয়াইট হাউসে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণ হিসেবে গেল মাসে আয়োজিত এক অনুষ্ঠানের সমালোচনা করেছেন মার্কিন শীর্ষ ভাইরাস বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফৌসি। তিনি বলেন গত 26 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অ্যামি কোনি ব্যারেটের মনোনয়ন ঘোষণা অনুষ্ঠানে হোয়াইট হাউসের বেশিরভাগ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথি কোভিড-19 স্বাস্থ্যবিধি মেনে চলেননি। নাহিদ জিহান, নিউজ 24। এবার অন্যান্য আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বজুড়ে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে এলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমেনি একটুও। গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে নতুন করে আক্রান্ত হয়েছে 3,58,000 বেশি মানুষ, আর প্রাণ হারিয়েছেন 5,808 জন। এই নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 3,71,00,000-এরও বেশি, আর মোট মৃত্যু ছাড়িয়েছে 10,72,000। এর মধ্যে শুধু ভারতেই একদিনে শনাক্ত হয়েছে 73,000 মানুষ, আর মারা গেছে 929 জন। যুক্তরাষ্ট্রেও একদিনে বেড়েছে মৃত্যু ও সংক্রমণ, আক্রান্ত 60,000, মৃত্যু হয়েছে 910 জনের। মহামারীর দ্বিতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণ এক লাফে রেকর্ড সংখ্যক বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। সংক্রমণ রোধে মাদ্রিদে 1 সপ্তাহ লকডাউনের পর এবার 15 দিনের জরুরি অবস্থা জারি করেছে স্পেন সরকার। এদিকে ফ্রান্সেও একদিনে আক্রান্ত হয়েছে 20,000-এর বেশি মানুষ। বার রেস্তোরাঁ বন্ধের পাশাপাশি সেখানে চলাফেরায় জারি হয়েছে বিধি নিষেধ। পোল্যান্ডে শনিবার থেকে দেশ জুড়ে আরোপ হচ্ছে কড়াকড়ি। ভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাজ্যে আবারও সব ধরনের বার রেস্টুরেন্ট বন্ধের পাশাপাশি 3 স্তরে লকডাউন বিধি আরোপের পরিকল্পনা করেছে সরকার।
প্রায় 2 সপ্তাহ ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান। মস্কোয় টানা 10 ঘন্টার আলোচনা শেষে যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছায় উভয় দেশ। শনিবার থেকেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। যুদ্ধবিরতিতে সুযোগ মিলবে বন্দি বিনিময় এবং মৃতদেহ উদ্ধারের। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। 300-র বেশি মানুষের মৃত্যুর পর শান্ত হল নাগর্নো কারাবাখ অঞ্চল। গেল 27 সেপ্টেম্বর বিবাদপূর্ণ নাগর্নো কারাবাখের মালিকানা নিয়ে প্রতিবেশী দুই দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার সামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। শুরু থেকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অস্ত্রবিরতির আহ্বান জানানো হলেও দুই পক্ষই তা প্রত্যাখ্যান করে আসছিল। অবশেষে রুশ প্রস্তাবে সাড়া দিয়ে মস্কোতে আলোচনায় বসে উভয় পক্ষ। টানা 10 ঘন্টার আলোচনা শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শনিবার ভোরে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেন। রাশিয়ার আহ্বানে সাড়া দিয়ে উভয় দেশ শান্তি চেয়েছে, আর যত দ্রুত তারা নিজেরাই বিরোধপূর্ণ এলাকার সমস্যা সমাধানে আলোচনা করবে ততই মঙ্গল। চুক্তি অনুযায়ী শনিবার স্থানীয় সময় বেলা 12টা থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে। সুযোগ মিলবে বন্দি বিনিময় এবং মৃতদেহ উদ্ধারে। এর আগে 1994 সালে নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় 30,000 মানুষের প্রাণহানি হয়। 2016 সালে 110 জন নিহত হয়। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর আর্মেনিয়া এবং আজারবাইজান বিরোধপূর্ণ এলাকা নিয়ে পরবর্তী আলোচনা শুরু করবে বলে জানিয়েছে রাশিয়া। মাসুদ রানা, নিউজ 24। সংবাদের আবারও বিরতি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24। জানাবো জনদুর্ভোগের খবর। জনদুর্ভোগের খবর জানাতে রাজধানীর মেরুলবাড্ডা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, কি খবর আছে আপনার কাছে? যোজনা মেরুলবাড্ডা এলাকায় যে ডিআইটি প্রকল্প, এই প্রকল্পটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 37 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে এবং এটি কিন্তু সিটি কর্পোরেশনের মধ্যে হলেও আসলে সিটি কর্পোরেশনের নাগরিক সুযোগ সুবিধা কিন্তু এখনও কিন্তু এই এলাকায় চালুই হয়নি। এই প্রকল্পটির মধ্যে যে সমিতি রয়েছে, সমিতির তত্ত্বাবধানে যাবতীয় উন্নয়ন কাজ চলছে, এমনটি কিন্তু বাড়ি মালিকরা বলছে। আপনি দেখছেন যে এই প্রকল্পের মধ্যে যেই ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে যেই বিভিন্ন ড্রেনেজের পানি উপচে পড়ছে এবং এর ফলে কিন্তু এখানে আশেপাশে বেশ জলাবদ্ধতা তৈরি হয় এই প্রকল্পের বেশ কয়েকটি জায়গার মধ্যে। এবং সবচেয়ে এখন যে এলাকা, যে বিষয়টি আমি আপনাকে সবশেষ দেখাতে চাই সেটি হলো যে আসলে নজরদারি না থাকার কারণে কি ধরনের ব্যবস্থাপনা থাকে। আপনি দেখছেন যে এই প্রকল্পের মধ্যে ঠিক 12 নম্বর রাস্তার একটি জায়গাতে গ্যাস লাইন লিকেজ করে কিন্তু এখানে কেউ ম্যাচের কাঠি দিয়ে যদি আগুন ধরিয়ে দেওয়া হয় তাহলে আগুন জ্বলছে এবং এটা নিয়ে কিন্তু আসলে দীর্ঘদিন ধরে কিন্তু এই সমস্যাটি কিন্তু রয়েছে, যেটা নিয়ে কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছেন না স্থানীয়ভাবে এবং স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন তিনিও এ ব্যাপারে অবগত আছেন, তারপরও কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, এমনটি কিন্তু অভিযোগ কিন্তু এখানে যারা রয়েছে তারা করছেন। এবং এই যে এটার সামনে কিন্তু একটি গাড়ি গ্যারেজ রয়েছে এবং এটি কিন্তু একটি আরও বড় একটি মানে আতঙ্কের বিষয় এবং যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা, যেটি নারায়ণগঞ্জের মতো জায়গায় ঘটেছে এবং এটার দুই পাশে কিন্তু আবাসিক কিন্তু ভবন রয়েছে কয়েকটি। তো আসলে এই সিটি কর্পোরেশন আওতাধীন এলাকা হওয়া সত্ত্বেও কোনো সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধা তো নাই। পাশাপাশি আসলে এই এলাকার যেই আনুষঙ্গিক যে বিভিন্ন যেই অব্যবস্থাপনা রয়েছে সে অব্যবস্থাপনার ব্যাপারে সংশ্লিষ্টদের কোনো নজরদারি করছে না। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। তালুকদার বিপ্লব, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছে পরের সংবাদে। ইন্টারন্যাশনাল সিবেট অথরিটি বা ISA কাউন্সিলের 26তম সেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার আদমিরাল মোহাম্মদ খুরশিদ আলম। আন্তর্জাতিক কমিউনিটিতে অভাবনীয় সাফল্য, বিশেষ যোগ্যতার স্বাক্ষর রাখার স্বীকৃতি স্বরূপ অ্যাডমিরাল আলমকে কাউন্সিলের সভাপতিত্ব করার জন্য মনোনীত করা হয়। বাংলাদেশের জন্য এই নির্বাচন অসাধারণ কৃতিত্ব ও যথেষ্ট গৌরবের। একই সাথে বাংলাদেশের পররাষ্ট্র কার্যালয়েরও একটি কূটনৈতিক সাফল্য। মানবজাতির উপকারের জন্য গভীর সমুদ্রের খনিজ সম্পদ রক্ষায় 1982 সালে জাতিসংঘের অধিবেশনে পাশ হওয়া সমুদ্র আইনের নিরিখে পরবর্তীতে 1994 সালে জামাইকার কিংস্টনে স্থাপিত হয় IS এর হেডকোয়ার্টার। অ্যাডমিরাল আলম এর আগে 2016 সালে 168 সদস্যের 22তম অ্যাসেম্বলির প্রেসিডেন্ট নির্বাচিত হন,
যা ইন্টারন্যাশনাল সিমেন্ট অথরিটির মতো একটি আন্তর্জাতিক মানের সংস্থায় সম্মানজনক পদে তিনিই প্রথম বাংলাদেশি। নিচে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। আবার স্বাগত দিনের সংবাদে। বাবা হলেন জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। রাজধানীর একটি হাসপাতালে শনিবার সকালে মিরাজ ও রাবেয়া আক্তার প্রীতির কোল ঝরে এসেছে পুত্র সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা হওয়ার খবরটি জানিয়ে দোয়া চেয়েছেন এই অলরাউন্ডার। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য গত কয়েকদিন জাতীয় দলের স্কিল ক্যাম্প থেকে ছুটি নিয়েছিলেন মেহেদী মিরাজ। রোববার থেকে শুরু হতে যাওয়া 3 দলের ওয়ানডে সিরিজে তার নাম আছে মাহমুদুল্লাহ একাদশে। ছিল সংবাদে এখনকার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।